শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা রসায়ন বিজ্ঞান নিয়ে আবার ক্লাসে আমরা হাজির হয়েছি। আমাদের রসায়ন বিজ্ঞান ক্লাসের যে কটি ক্লাস আমরা পিছনে করেছি, গত এই সপ্তাহের মধ্যে দুটি ক্লাসের মধ্যেই আমরা অ্যাসাইনমেন্ট সংক্রান্ত এবং রসায়ন বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট আমরা কিভাবে করব, যে অ্যাসাইনমেন্টটি রসায়ন বিজ্ঞানে দেওয়া হয়েছে, আমরা সেই রসায়ন বিজ্ঞানের অ্যাসাইনমেন্টটি আমরা যে নিয়ম মাফিক আমরা করতে পারি তার বর্ণনা আমরা গত দুই ক্লাসে দিয়েছি। আজকের ক্লাসে আমরা সেই অ্যাসাইনমেন্টের তোমরা অবশ্যই ফলো করবে। আর আমাদের আজকের ক্লাসে রসায়ন বিজ্ঞানের চতুর্থ অধ্যায় থেকে পর্যায় সারণী সম্পর্কে কিছু আলোচনা করব। পর্যায় সারণী কি এবং পর্যায় সারণী কিভাবে আসলো? পৃথিবীতে গবেষণা করতে করে আস্তে আস্তে মৌলিক পদার্থসমূহ আবিষ্কার শুরু হয়েছে। শুরু থেকে পর্যন্ত 2016 সাল পর্যন্ত আমরা দেখেছি 118টি মৌলিক পদার্থ পৃথিবীতে আবিষ্কার করেছে রসায়ন বিজ্ঞানীগণ। এই 118টি মৌলকে 18টি মৌলের ধর্ম, বর্ণ, গন্ধ এবং তাদের ব্যবহার সম্পর্কে অনেক ধারণা লাভ করেছেন এবং অনেক তথ্য দিয়েছেন বিভিন্ন রসায়ন বিজ্ঞানীরা। সেই রসায়ন বিজ্ঞানীরা তাদের বিভিন্ন মৌলের ধর্ম সম্পর্কে, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে তালিকা করে এক এক সময়ে এক একজন রসায়ন বিজ্ঞানী এক একটি সারি তৈরি করেছে। আমরা দেখেছি 1789 সালে ল্যাভোইসিয়ে প্রথম মৌলিক পদার্থদেরকে দুইটি ভাগে ভাগ করেছেন। একটি হলো ধাতব পদার্থ, আরেকটি হলো অধাতব পদার্থ। এরপর 1829 সালে বিজ্ঞানী ডুবেরাইন লক্ষ্য করেন যে 3টি করে মৌলিক পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করে। ফলে তিনি মৌলিক পদার্থসমূহকে একই ধর্ম যে সকল মৌলের পাওয়া যায় এদেরকে একটি সারি, আর ভিন্ন ভিন্ন মৌলের ভিন্ন ভিন্ন ধর্মের বৈশিষ্ট্য নিয়ে আরেক ভিন্ন ভিন্ন সারি তিনি তৈরি করেছেন। তিনি এক পর্যায়ে সারিগুলো সাজানোর পরে তিনি লক্ষ্য করেন যে প্রথম 3টি মৌলের মধ্যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মৌলের যোগফলের অর্ধেকের কাছাকাছি বা তার সমান, যার কারণে এই 3টি মৌলের সমন্বয়ে তিনি একটি সূত্র প্রদান করেছেন, যাকে আমরা বলি ত্রয়ী সূত্র। এটাকে বলা হয় কি? ত্রয়ী সূত্র। তো আমরা ত্রয়ী সূত্র কি আমরা এটাও জানলাম। এরপর এই সারণী গঠন প্রক্রিয়ার দিন দিনই এটি ব্যবহারের দিক থেকে গবেষণার ফলে এটি পরিবর্তিত হতে হতে আজ পর্যন্ত আমরা অনেকগুলো তথ্য আমরা পেয়েছি। 1889 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ সর্বশেষ তিনি আরেকটি চক তিনি সকল মৌলিক পদার্থদেরকে নিয়ে করেছেন। তিনি এই মৌলসমূহের এই সারণীকে নাম দিয়েছেন পর্যায় সারণী। আজ আমরা পর্যায় সারণীর বিভিন্ন তথ্য সম্পর্কে জানব। পর্যায় সারণীকে মধ্যে আমরা কয়েকটা বৈশিষ্ট্য দেখতে পাই।
সর্বপ্রথমে আমরা পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে, আবার উপর থেকে নিচের দিকে, ডান দিক 1 থেকে 18 পর্যন্ত এটি করা হয়েছে গ্রুপ। আর নিচের দিকে 1 থেকে 7 পর্যন্ত এটি কি করা হয়েছে পর্যায়। এখন এই 118টি মৌলকে পর্যায় সারণীতে 18টি গ্রুপে ভাগ করা হয়েছে এবং 7টি পর্যায়ে ভাগ করেছে। এখন পর্যায় এবং গ্রুপ দুই ধরনের এখানে প্রক্রিয়া। আমরা আরো কিছু পদার্থ বিজ্ঞানীগণ আবিষ্কার করেছেন, আমরা সেই পদার্থগুলো আমরা দেখতে পাই আমাদের পাঠ্য বইয়ের 63 পৃষ্ঠাতে আমরা দেখি, 62 এবং 63 পৃষ্ঠায়, পাঠ্য বইয়ের 62 এবং 63 পৃষ্ঠায় পর্যায় সারণীর একটি পূর্ণ রূপ এখানে দেওয়া আছে। কোন মৌলটি কোন গ্রুপে, কোন মৌলটি কোন পর্যায়ে আছে। আমরা দেখতে পাই চার্টের সর্বশেষ নিচে 2 ধরনের মৌলিক পদার্থ আছে। এক শ্রেণীর কে বলা হয় ল্যান্থনাইট সারির মৌল, আরেকটিকে বলা হয় অ্যাক্টিনাইট সারির মৌল। এখানে আমরা 2টা নাম পেয়েছি, একটা পেলাম ল্যান্থনাইট সারির মৌল, আরেকটি পেলাম অ্যাক্টিনাইট সারির মৌল। অবশ্য পূর্বের মৌলগুলি আবিষ্কারের পর এই 2 শ্রেণীর মৌল গবেষণার ফলে আমরা বিজ্ঞানীরা পেয়েছেন। আর সেই 2টি মৌল কোন পর্যায়ে পাঠ্য বইতে কিন্তু তার উল্লেখ সরাসরি পর্যায়ে কোনো পর্যায়ের সাথে ইনক্লুড নেই, তবে আমরা তার ব্যাখ্যা আমরা পেয়েছি যে ল্যান্থনাইট সারির মৌলসমূহ 6ষ্ঠ গ্রুপে এবং অ্যাক্টিনাইট সারির মৌলসমূহ 7ম গ্রুপে আওতায়, 7ম পর্যায়ের আওতায় আছে। ল্যান্থনাইট সারির মৌলসমূহ 6ষ্ঠ পর্যায়ে এবং অ্যাক্টিনাইট সারির মৌলসমূহ 7ম পর্যায়ে আছে। আমরা পর্যায়গুলো আমরা কিভাবে নির্ণয় করি, পর্যায়গুলোর বৈশিষ্ট্য কি? পর্যায়গুলোর বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করে দেখতে পাই সমগ্র মৌলিক পদার্থকে আমরা 7টি পর্যায় এবং 18টি গ্রুপে ভাগ করেছি। তবে প্রত্যেকটা গ্রুপের বৈশিষ্ট্য এবং ব্যবহার এবং ধর্ম ভিন্ন ভিন্ন রকমের। এই 118টি মৌল 18টি বর্ণ, ধর্ম এবং 18 ধরনের কাজ সম্পন্ন করে থাকে, যার কারণে এক একটি গ্রুপের কাজ এক এক রকম, এক একটি পর্যায়ের মৌলের বৈশিষ্ট্য এবং কাজ ধর্ম এক এক রকম। তাই এখানে আমাদের তোমরা পাঠ্য বইয়ের 65 পৃষ্ঠাতে খোঁজ করে পাবে, পাঠ্য বইয়ের 65 পৃষ্ঠা খোঁজ করলে তোমরা পাবে পর্যায় সারণীর বৈশিষ্ট্য কি। আমরা সেখানে দেখতে পাই 5টি বৈশিষ্ট্য এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি প্রথম পর্যায়ে আছে কি, প্রথম পর্যায়ের বৈশিষ্ট্যের মধ্যে আছে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ, যেটাকে আমরা খাড়া স্তম্ভ আকারে দেখতে পাই। আবার 2 নং পর্যায়ে আছে, প্রতিটি 2 নং বৈশিষ্ট্য আছে প্রতিটি পর্যায়ের বাম দিকে গ্রুপ 1 থেকে শুরু করে ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। আমরা এখানে দেখতে পাই
বাম দিকে গ্রুপ 1 থেকে ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত এই গ্রুপগুলো বিস্তৃত। 3 নম্বরে আমরা দেখতে পাই মূল পর্যায় সারণীর নিচে আলাদাভাবে ল্যান্থনাইট ও অ্যাক্টিনাইট সারির মৌল হিসেবে দেখানো হলেও এগুলো যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম পর্যায়ের অংশ। চতুর্থ বৈশিষ্ট্য আমরা দেখি পর্যায় 1 থেকে শুধু 2টি মৌল রয়েছে। পাঠ্য বইয়ের 62 এবং 63 পৃষ্ঠার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই পর্যায় 2 এর মধ্যে মাত্র পর্যায় 1 এর মধ্যে শুধু 2টি মৌল রয়েছে। প্রথমটি হলো হাইড্রোজেন আর শেষটি হলো হিলিয়াম। আমরা প্রথম পর্যায়ে 2টি মৌল দেখতে পাই। প্রথম পর্যায়ে দুইটি মৌল হাইড্রোজেন আর হিলিয়াম, আমরা 2টি মৌল দেখতে পাই। আবার দ্বিতীয় পর্যায়ের বৈশিষ্ট্যের ভিত্তিতে দ্বিতীয় পর্যায়ে দেখা যায় 8টি মৌল আছে। আমরা 62 এবং 63 পৃষ্ঠায় সেই পর্যায় সারণী ব্যাখ্যা করলে আমরা পাই দ্বিতীয় পর্যায়ে 8টি মৌল, তৃতীয় পর্যায়ে আছে তাও 8টি মৌল, চতুর্থ পর্যায়ে আছে 18টি মৌল, পঞ্চম পর্যায়ে, ষষ্ঠ পর্যায়ে, সপ্তম পর্যায়ে আছে 18টি করে মৌল আছে। এখন এই মৌলগুলো ছাড়াও আরো তথ্য এখানে দেওয়া আছে। আমরা 5 নং যে তথ্যটি সেটি হলো গ্রুপ 1 এ গ্রুপ, আমরা তো পর্যায় বিশ্লেষণ করেছি এতক্ষণ, এবার আমরা গ্রুপ বিশ্লেষণ করে দেখি। 1 নং পর্যায়ে 1 নং গ্রুপে 60টি মৌল রয়েছে। আমরা 62 পৃষ্ঠার দিকে লক্ষ্য করে দেখি 1 থেকে 7 পর্যন্ত 1 নং গ্রুপে 60টি মৌল রয়েছে। এক নং গ্রুপে 60টি মৌল। 2 নং গ্রুপে আমরা দেখতে পাই 6টি মৌল রয়েছে। 6টি। এভাবে বিভিন্ন গ্রুপে তাদের বর্ণ, ধর্ম এবং তাদের ব্যবহার এবং তাদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন গ্রুপে বিভিন্ন সংখ্যক মৌল রয়েছে। আমরা এই মৌলসমূহের থেকে আমরা কিভাবে পর্যায় এবং গ্রুপ আমরা কিভাবে নির্ণয় করব? একটি মৌলের সাধারণত পারমাণবিক সংখ্যা থেকে আমরা কিভাবে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করব তার একটি প্রক্রিয়া আমরা পাঠ্য বইয়ের 66 নং পৃষ্ঠায় আমরা দেখতে পাই ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীর মৌলের অবস্থান নির্ণয় করা যায়। তাহলে পর্যায় সারণীর অবশ্যই মূল ভিত্তি হচ্ছে কি? ইলেকট্রন বিন্যাস। তো পর্যায় সারণীর মূল ভিত্তি যদি ইলেকট্রন বিন্যাস হয়ে থাকে তাহলে ইলেকট্রন বিন্যাস আমরা করি পারমাণবিক সংখ্যার ভিত্তিতে। পারমাণবিক সংখ্যা যদি জানা থাকে তাহলে আমরা একটা মৌলের তার পর্যায় এবং গ্রুপ উভয় আমরা নির্ণয় করতে পারি। যেমন
যেমন আমরা যদি একটা মৌলের আমরা পর্দা হিসাব করি, আমরা যদি কোনো একটা মৌলের পর্দা নির্ণয় করতে যাই, তাহলে পর্দা নির্ণয় করতে গেলে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরই ওই মৌলের পর্দা। তাহলে আমরা দেখি এখানে অক্সিজেন, আমরা দেখতে পাবো অক্সিজেন মৌল পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। তাহলে প্রথম ইলেকট্রন বিন্যাসের প্রথম স্তরে 2টি ইলেকট্রন থাকে, দ্বিতীয় স্তরে সাধারণত 8টি ইলেকট্রন থাকে, কিন্তু অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 হওয়ার কারণে আর বাকি থাকে 6টি ইলেকট্রন। 6টি ইলেকট্রনের জন্য আমরা বিন্যাস করব। এখন কিভাবে বিন্যাস করব? ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদের আরো একটি বিষয় মনে রাখতে হবে যে অরবিটাল নামক একটা কথা আছে, সেটাকে উপস্তর বলা হয়। একটা হচ্ছে শক্তি স্তর আর এর আছে উপস্তর। উপস্তর কোনগুলো? উপস্তর হচ্ছে যেমন এস ডি এস পি, আমরা দেখতে পাই এস পি ডি এফ, আমরা এখানে 4টি উপস্তর দেখতে পাই। 4টি উপস্তর দেখতে পাই, যেহেতু আমাদের 8টি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে নেই, আছে মাত্র 6টি। এখান থেকে 2টি চলে গেলে 8টি থেকে 2টি চলে গেলে 8 থাকে 6টি। এখানে 6টি ইলেকট্রন আমরা উপস্তরের মাধ্যমে বিশ্লেষণ করে আমরা দেখাই। যেমন প্রথম উপস্তরে 2টি ইলেকট্রন থাকে, দ্বিতীয় উপস্তরে থাকে পি স্তরে, পি উপস্তরে কিন্তু 6টি ইলেকট্রন থাকতে পারে, কিন্তু আমরা সেখানে 6টি ইলেকট্রন না রেখে এখানে আমরা 4টি ইলেকট্রন পাই। যেহেতু এই উপস্তরের প্রথম পর্যায়ে 2টি ইলেকট্রন চলে গেল, তাহলে 2টি যদি বিয়োগ হয় 8 থাকে 4টি, তাহলে পি 4। তাহলে এখানে পি দ্বিতীয় স্তরের মধ্যে এসে আমরা 2টি উপস্তর পাই, একটা এস আর একটা পি। তাহলে এস এর মধ্যে 2টা ইলেকট্রন রইল, সর্বশেষ অরবিটাল হচ্ছে 4টি, সর্বশেষ অরবিটাল 4টি। তাহলে সর্বশেষ অরবিটাল যদি 4টি হয়, তাহলে সর্বশেষ শক্তি স্তরে আমরা 4টি ইলেকট্রন পেলাম। সর্বশেষ শক্তি স্তরে আমরা 4টি ইলেকট্রন পেলাম, কিন্তু তার বাকি থাকে 6টি ইলেকট্রন পড়তে, তার বাকি থাকে কয়টি? আর 2টি ইলেকট্রন থাকে। তাহলে আমরা এর পর্যায় যদি আমরা নির্ণয় করি, তাহলে পাচ্ছি আমরা এটি দ্বিতীয় পর্যায়, কারণ প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন বিদ্যমান আছে, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন 8টি ইলেকট্রন পূর্ণ না থাকার কারণে আমরা উপস্তরে গেলাম। উপস্তরের মধ্যে যে 2টি ইলেকট্রন আমাদের পূর্ণাঙ্গ থাকে, কিন্তু ফি উপস্তরে যে 2টি ইলেকট্রন কম থাকে। তো 2টি ইলেকট্রন কম থাকার কারণে আমরা এই স্তরটিকে পুরোপুরি ধরবো না, আমাদের শক্তি স্তর ধরতে হবে এস, মানে দ্বিতীয় শক্তি স্তর প্রথম।
এই জন্য এই অক্সিজেনটি 2 নং পর্যায়ে আছে। পর্যায় হচ্ছে 2 এবং গ্রুপ হচ্ছে, যেহেতু প্রথম উপস্তর ব্যবহার করা হচ্ছে, দ্বিতীয় উপস্তর আমরা গ্রুপ পর্যায় ক্ষেত্রে ধরতে পারিনি, ফলে সেখানে এটার নিয়ম 2 অনুযায়ী আমরা অক্সিজেনকে ধরতে পারি 16 নং। অক্সিজেন ধরতে পারি আমরা 2 নং নিয়ম অনুযায়ী 10 নং গ্রুপে। অক্সিজেনকে আমরা ধরতে পারি 10 নং। 16 নং গ্রুপে আমরা ধরতে পারি, কারণ এখানে যে কটি ইলেকট্রন আমাদের সর্বশেষ কক্ষপথে থাকে তার সাথে 10 যোগ করে আমাদের সেই গ্রুপ নির্ণয় করতে হবে। এটা গ্রুপ নিয়ম, গ্রুপ নির্ণয়ের দ্বিতীয় 2 নং নিয়ম অনুযায়ী আমরা এটা বলতে পারি যে সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে তার সাথে 10 যোগ করে যদি পূর্ণ হয় তাহলে সেটা ওই গ্রুপ একটা নিষ্ক্রিয় গ্রুপে চলে যাবে, আর নতুন 18 নং গ্রুপে চলে যাবে। অথবা যদি কোনো কক্ষপথে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কম থাকে তাহলে তার সাথে 10 যোগ করে আমরা সর্বশেষ গ্রুপটি আমরা নির্ণয় করব। এই জন্যই অক্সিজেন 16 নং গ্রুপ। অক্সিজেন হচ্ছে 16 নং গ্রুপ। পর্যায় হচ্ছে 2 আর গ্রুপ হচ্ছে 6 যোগ 10 সমান 16। তাহলে এই নিয়মে আমরা পর্যায় সারণী থেকে গ্রুপ পর্যায়, কোন মৌলের পর্যায় এবং গ্রুপ আমরা নির্ণয় করতে পারি। তো আজকে আমাদের পাঠ এই পর্যন্তই থাকুক, আমরা পরবর্তী ক্লাসে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। তো আমাদের এই পর্যায়ে আমরা পর্যায় সারণী কি, পর্যায় সারণীর বৈশিষ্ট্য কি এবং কিভাবে পর্যায় সারণীর কাজ আমরা এই পর্যায় এবং গ্রুপ নির্ণয় করব, এই নিয়ম আমরা জানলাম। ত্রয়ী সূত্র কি সেটা জানলাম এবং ডুবেরাইনের এই তত্ত্বটি অবশ্যই ব্যাখ্যা করতে পারবে। আমরা এই আজকের পাঠ থেকে আমরা যে যে বিষয়গুলো জানলাম, অবশ্যই সবাই তোমরা এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে পড়বে এবং জানবে এবং শিখবে। এবং কারো কোনো সমস্যা হলে তুমি অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। আর আমার ক্লাসটি বিভিন্ন মাধ্যমে থাকবে, তবে ইউটিউবে আমার ক্লাসটি যারা দেখছো